প্রিয় শিক্ষার্থী, বাংলা ব্যাকরণবিধি চ্যানেল এবং ই পাঠশালা ফেসবুক পেজে তোমাদেরকে স্বাগত। নতুন একটা ফেসবুক পেজ তৈরি হয়েছে ই পাঠশালা নাম। এই ফেসবুক পেজটা মূলত 5 to 10 অর্থাৎ পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয়ই এখানে কিন্তু পড়ানো হবে যত্ন সহকারে। তোমাদের কমেন্টসের উত্তর দেওয়া হবে এবং তোমরা কি ধরনের ভিডিও পেতে চাইছো বা কোন বিষয়টা তোমাদের সমস্যা হচ্ছে বুঝতে, সেই বিষয়ে যদি তোমরা কমেন্ট করে জানাও তাহলে সেই বিষয় নিয়ে পরবর্তী ভিডিও কিন্তু তোমার নাম সহকারে আলোচনা করা হবে। চলো, আজকের ভিডিওটা আমি একদম শুরু থেকে শুরু করছি। শুরু থেকে বলতে ক্লাস 5 থেকে শুরু করছি। তোমাদের সেকেন্ড সাবমেটিভ পরীক্ষা শুরু হবে আগস্ট মাসে, হয়তো সব সেপ্টেম্বরে চলে যেতে পারে। তো এইখানে বাংলা বিষয়ের যে ভাষাপাঠ বইটা আছে, এই ভাষাপাঠের আজকের যে বিষয়টা সেটা হচ্ছে শব্দ ও পদ। এই শব্দ আর পদ নিয়ে আলোচনা করব। প্রথমে আমাদেরকে জানতে হবে শব্দ কাকে বলে আর পদ কাকে বলে। আচ্ছা, পদ হলো, আমরা দেখো রান্না যখন আমাদের মা কাকিমারা বাড়িতে রান্না করেন, কতগুলো তরকারি করেন, অনেকগুলো সবজি করেন, ঠিক আছে। যেমন মাছের ঝোল করেন, একটা শাক বা সবজির একটা তরকারি করেন, বা অন্যান্য বিষয় দিয়ে একটা আলু কুমড়ো পুঁই শাক এইসব দিয়ে একটা সবজি করেন, হ্যাঁ। তারপরে টক করেন, পাঁপড় চাটনি মিষ্টি এইসব থাকে। তো এইগুলো সবগুলোকে একসাথে বলা হয় পদ। এক একটা পদ। আজ কটা পদ রান্না হয়েছে? আজকে 4টে পদ রান্না হয়েছে। কি কি না, মাছের ঝোল, ডাল, সবজি আর ভাজা। তো এই যে পুরো রান্নার যে প্রক্রিয়াটা, আজকের যে মেনুটা, সেই মেনুটা এই 4টে পদ নিয়ে তৈরি। বোঝা গেল? ঠিক একই রকমভাবে বাংলার ক্ষেত্রে, বাংলা ব্যাকরণের ক্ষেত্রেও তাই। পদটা আবার কি, বা শব্দই বা কি? শব্দ তোমরা কম বেশি সবাই জানো। শব্দটা কি না, কয়েকটি অক্ষর পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করবে, তাকে বলা হয় শব্দ। কয়েকটি অক্ষর বা বর্ণ পাশাপাশি বসে যদি একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করে, তখন সেইটাকে বলা হবে শব্দ। যেমন দেখো, আমি লিখলাম গাছ। এর মধ্যে কি কি আছে জানো? বর্ণ বিশ্লেষণ করলে কি হবে বলো তো? গ আছে, গয়ের আকার আছে, মানে আ আছে। দেখো, বর্ণ বিশ্লেষণটা তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। গ যুক্ত আ আর ছ। ছ একা একা উচ্চারণ করতে পারে না, ব্যঞ্জন কখনো একা একা উচ্চারিত হয় না। ছ যখন বলছি লাস্টে অ উচ্চারণ হচ্ছে, সেই জন্য যোগ অ লিখলাম। তাহলে এতগুলো বর্ণ আছে এই গাছটার মধ্যে। একটা দুটো তিনটে চারটে বর্ণ আছে এই গাছটার মধ্যে। তাহলে এই গাছটা যদি আমি এইভাবে লিখি, ছ আর গয়া আঁকা, এর কি কোনো অর্থ আছে? ছগা। তাহলে বর্ণ পাশাপাশি বসলেই কিন্তু শব্দ হয় না। এর নির্দিষ্ট কোনো ছগার কোনো নির্দিষ্ট অর্থ নেই বা মানে নেই। সেই জন্য এইটা কিন্তু শব্দ হলো না। তাহলে শব্দ কোনটা না, নির্দিষ্ট একটা অর্থ প্রকাশ করবে। যেন গাছ, গাছ মানে হচ্ছে তরু বা বৃক্ষ। তো এই গাছের একটা নির্দিষ্ট অর্থ আছে, সেই জন্য এই গাছটা হলো একটা শব্দ। ক্লিয়ার? তাহলে শব্দ নিয়ে আর কোনো দ্বিধা নেই। এইবার আসছি পদ। দেখো, আমি এর আগে রান্নার সঙ্গে তুলনা করেছিলাম পদের। ঠিক এখানে একটা বাক্য, বাক্য মানে হচ্ছে একটা সেন্টেন্স গঠন করতে গেলে কয়েকটা শব্দের প্রয়োজন হয়। সেই প্রত্যেকটা শব্দকে এক একটা পদ বলা হয়। কিছু বুঝতে পারলেন? দেখো, আমি ধরো আমি রামের কথাই বলছি। রাম তো খুব ভালো ছেলে, তোমরা জানো তো। দেখো, রাম খুব ভালো ফুটবল খেলে, এইটা হচ্ছে একটা বাক্য। রাম খুব ভালো ফুটবল খেলে। এখানে নাম কটা আছে বলো তো? নাম এই যে হচ্ছে রাম, তো একটা ছেলের নাম, ব্যক্তির নাম, তাই তো না? রাম আছে। আর এইটা কিসের নাম বলো তো? একটা খেলার বস্তু, তাকে বলা হয় ফুটবল। এটা হচ্ছে একটা খেলার বস্তু, সেটাকে বলা হচ্ছে ফুটবল। ফুটবলটা কে খেলছে? রাম খেলছে। তাহলে যে বাক্যে
বাক্যে সবসময় কর্তা কাজ করে। কর্তা আবার কে? কর্তা যে পরিবারের প্রধান তাকেই তো বলা হয় কর্তা। সেই তো শুরু থেকে একটা সংসারকে, একটা পরিবারকে দাঁড় করিয়েছে, সারা জীবন পরিশ্রম করে তার ছেলে মেয়ে মানুষ করেছে, তোমাদের পড়াশোনার খরচ জুগিয়েছে, তোমাদের হাত খরচ দিচ্ছে, তোমার জন্য চকলেট নিয়ে আসে, তোমার জন্য নানা রকম বস্তু নিয়ে আসে, আবার তোমাকে মোবাইল ফোনও দেয়, তাই তো? তাহলে তিনি এই এতগুলো কাজ করেন, তিনি হচ্ছে কর্তা, যিনি হচ্ছে তোমার পরিবারের প্রধান, তিনি হলেন তোমার বাবা, তাই তো? তাহলে এইখানে তাহলে কর্তা কাকে বলে বোঝা গেল? কর্তা হচ্ছে যিনি কাজ করেন, যিনি কাজ করেন তাকে বলা হয় কর্তা। তাহলে এই রাম এখানে কি কাজ করলো না, ফুটবল খেলার যে কাজটা, সেই কাজটা খেলছে, খেলার কাজটা কিন্তু এই রাম করেছে, খেলার কাজটা রাম করেছে। তাহলে রাম তাহলে কর্তা হয়ে গেল, তাই তো? এবার দেখো কি খেলছে, কি খেলছে না ফুটবল খেলছে, ফুটবল খেলছে। যখন এবার এই বাক্যের মধ্যে দেখো একটা আছে ফুটবল, আর একটা হচ্ছে খেলে, আর একটা হচ্ছে ভালো, আর খুব ভালো, ঠিক আছে? তাহলে এই যে 1 2 3 4 5 পাঁচটা শব্দ আছে, এই বাক্যের মধ্যে 5টা শব্দ আছে, এই 5টা শব্দই কোনো না কোনো একটা পদ, পদ নামে পরিচিত। এদের আলাদা আলাদা পরিচিতি আছে, সেই জন্য এদেরকে পদে বিভক্ত করা হয়েছে। কারণ এর একটা আলাদা পরিচিতি আছে, এর একটা আলাদা পরিচিতি আছে, একে আবার অন্য নামে চেনা হয়, একে অন্য নামে বলা হয়, এটাকেও অন্য নামে বলা হয়, সেই জন্যই এরা হচ্ছে পদ। যখন বাক্যে আমরা তো জানি এইটা একটা শব্দ, এইটা একটা শব্দ, এইটা একটা শব্দ, এগুলো সব শব্দ, শব্দ তো এদের নির্দিষ্ট একটা করে অর্থ আছে, কিন্তু এর বাইরেও এদের একটা পরিচয় আছে। এরা যখন একটা পরিবারের মধ্যে ঢুকে গেল, তখন কেউ কাকা, কেউ জ্যাঠা, কেউ পিসি, বা কেউ দিদি, বা কেউ বোন, এরকম পরিবারের মধ্যে থাকে তো, বা কেউ বাবা, কেউ মা, পরিবারের মধ্যে এরকম থাকে। তাহলে যখনই আমি একটা পরিবারের মধ্যে ঢুকে যাচ্ছি, তখনই আমাদের পরিচিতিটা বেড়ে যাচ্ছে। তুমি কাউকে বাবা বলে ডাকছো, তুমি কাউকে কাকা বলে ডাকছো, তুমি কাউকে দিদি বলে ডাকছো, তাই তো? যখন এরা বাইরে বেরোবে, বাক্যের মধ্যে না থেকে, পরিবারের মধ্যে না থেকে যখন বাইরে বেরোবে, তখন বাইরের লোকের কাছে এর পরিচিতি হবে ভদ্রমহিলা বা ভদ্রলোক, ওই ছেলেটি বা ওই মেয়েটি, তাই তো? তাহলে এদের পরিচয় তাহলে দুরকম ভাবে হয়ে যাচ্ছে, তোমাদেরই পরিচয় দুরকম ভাবে হয়ে যাচ্ছে। তুমি যখন ঘরে আছো, কারো ছোট ভাই বা কারো ছোট বোন বা দিদি বা দাদা, আবার তুমি যখন বাইরে যাচ্ছ, তোমাকে যখন কেউ নির্দেশ করে বলবে এই ছেলেটা এদিকে আয়, বা এই মেয়েটা এদিকে এসো, তো এইরকম ভাবে তখন ছেলেটি মেয়েটি হয়ে যাবে পরিচয়, তখন তোমাকে আর কেউ দাদা বলবে না, তোমাকে কেউ দিদিও বলবে না, ঠিক আছে? তাহলে যখন তুমি পরিবারের মধ্যে থাকবে, তখন তোমার পরিচিতি থাকবে একটা আলাদা, আর তুমি যখন বাইরের লোকের গায়ে চলে যাবে, তখন তোমার পরিচিতিটা একটা আলাদা হয়ে যাবে। ক্লিয়ার? ঠিক সেই রকম যখন এই শব্দ, শব্দ কাদের কাছে না বাইরের লোকের কাছে, বাইরের লোকের কাছে, আর পদ কাদের কাছে না ঘরের পরিবারের লোকের কাছে। তাহলে এইগুলো সব শব্দ, আলাদা আলাদা করে যখন এদেরকে বলা হবে, তখন এইগুলো সব শব্দ। আর যখন পরিবারের মধ্যে বা বাক্যের মধ্যে যখন থাকবে, এরা হচ্ছে এক একটা পদ। ক্লিয়ার হয়েছে? ঠিক এইটা হচ্ছে একটা মেনু, আর এই এই 5টা হচ্ছে তার পদ বা সবজি বা রান্না, যাই। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার হলো। এবার পদ, এদের তো দেখো সবাই তো আর একটা একই জিনিস নয়। এই রাম আলাদা, খুব আলাদা, ভালো আলাদা, ফুটবল আলাদা, খেলে আলাদা, এগুলো সব তো আলাদা আলাদা, সব এগুলো আলাদা আলাদা শব্দ তো, তাহলে এদের আলাদা আলাদা পরিচিতিও আছে। সেই রকম ভাবে এই পদকে আবার নানা রকম ভাবে ডাকা হয়, পদকে নানা রকম ভাবে ডাকা হয়। কিরকম ভাবে ডাকা হয়? ধরো প্রথমে ডাকা হচ্ছে বিশেষ্য পদ, প্রথমে ডাকা হচ্ছে বিশেষ্য পদ, তারপরে ডাকা হচ্ছে বিশেষণ পদ, তারপরে হচ্ছে সর্বনাম, তারপরে হচ্ছে অব্যয়, তারপরে হচ্ছে ক্রিয়া। এগুলো সব পদ, এগুলো সব পদ। তাহলে প্রথমে ডাকা হচ্ছে বিশেষ্য পদ হিসাবে, তারপরে ডাকা হচ্ছে বিশেষণ পদ হিসাবে, তারপরে সর্বনাম পদ হিসাবে, অব্যয় পদ হিসাবে, ক্রিয়াপদ হিসাবে। তাহলে এতগুলো নাম আছে পদ।
আর সবার কাজও আলাদা। তোমার বাবার যেটা কাজ তুমি কি সেটা করতে পারবে? তোমার বাবা ধরো টিচার, বা তোমার বাবা ধরো ডাক্তার, বা তোমার বাবা ধরো কোনো ম্যানেজার, তাহলে সেই কাজটা কি তুমি করতে পারবে? করতে পারবে না। তাহলে তোমার বাবার আলাদা পরিচিতি আছে। তুমি হয়তো স্টুডেন্ট, তুমি এখন স্টুডেন্ট, তাহলে তোমার কাজটা তো তোমার বাবা করবে না, তাহলে তোমার আলাদা পরিচিতি আছে। ঠিক আছে, ঠিক এইরকম ভাবেই এই পদগুলোকে ভাগ করা হয়েছে, যে সবারই কাজ আলাদা আছে। এবারে কাজ কি করে আলাদা আমরা চিনবো কি করে? এই ধরো বিশেষ্য পদ আমরা চিনবো কি করে? বিশেষ্য পদ হচ্ছে যে কোনো জিনিসের নাম, যে কোনো ব্যক্তির নাম বোঝালে পারে সেগুলো হচ্ছে বিশেষ্য পদ। আমি এটা খুব সহজভাবে বললাম, যে কোনো জিনিসের বা বস্তুর নাম, বা যে কোনো ব্যক্তির নাম, বা যে কোনো জায়গার নাম, যে কোনো ধরনের নাম হলেই সেটা বিশেষ্য পদ হবে। এর আর একটা নাম আছে, কারণ এটা যেহেতু নামের সাথে রিলেটেড, তাহলে এইটাকে আবার নাম পদও বলা হয়। এটাকে আবার নাম পদও বলা হয়। এর আরো একটা পরিচিতি আছে, সেটা তোমরা জানো, অনেকেই সেটা জানো। সেটা কি? নাউন। ইংরেজিতে এটাকে বলা হচ্ছে নাউন। নাউন মানেই নাম পদ, আর নাউন মানেই বিশেষ্য পদ। ঠিক আছে, তোমার নাম ধরো বিকাশ, তোমাকে কেউ বিশু বিশু করে ডাকে, বা কেউ বিল্টু বিল্টু করে ডাকে, বা কেউ বিকা বিকা করে ডাকে, তাহলে এইগুলো হচ্ছে তোমাদের শর্ট নেম, ডাক নাম। বিশেষ্য পদ হচ্ছে শুদ্ধ নাম, আর এই ডাক নাম নাম পদ, আর নাউনটা তো ইংরেজিতে। ঠিক আছে, তাহলে এই বিশেষ্য পদ কোনগুলো বললাম না? যেগুলো যে কোনো জিনিসের নাম বোঝালে পারেই, শুধু জিনিস না, ব্যক্তি, বস্তু, জায়গা, নদী, নালা, খাল, বিল, দুঃখ কষ্টের নাম, এগুলো সবই হচ্ছে বিশেষ্য পদ। বুঝেছো? বিশেষ্য পদ চেনার উপায় একটা আছে, সেটা আমি পরে বলবো। তাহলে এইখানে নাম কোন কি কি আছে বলো? এই বাক্যটার মধ্যে, এই পরিবারের মধ্যে নাম কি কি আছে? তাহলে রাম হচ্ছে একটা ব্যক্তির নাম, খেলার বস্তু একটা হচ্ছে জিনিসের নাম বা বস্তুর নাম, ফুটবল। ঠিক আছে, তাহলে এই দুটোই হচ্ছে বিশেষ্য, এই দুটোই হচ্ছে বিশেষ্য পদ, এইটাও বিশেষ্য পদ। ঠিক আছে, তাহলে রামটাও বিশেষ্য পদ, আর ফুটবলটাও বিশেষ্য পদ। ক্লিয়ার? ফুটবল তো একটা বস্তুর নাম, আর এটা হচ্ছে একটা ব্যক্তির নাম বা ছেলের নাম। হয়েছে? এইটা গেল বিশেষ্য পদের কথা। এইবারে দেখো, ফুটবল তো খেলছে, কেমন খেলে সে? রাম কেমন খেলে না? ভালো। তাহলে ভালো, তাহলে তার খেলার একটা তো খুব প্রশংসা করা গেল যে খুব ভালো খেলে, তাই তো? খেলার একটা প্রশংসা করা গেল, বা একটা গুণের পরিচয় পাওয়া গেল, যে না ছেলেটা কেমন খেলে, না খুব ভালো খেলে। শুধু ভালো খেলে না, আবার খুব ভালো খেলে। তাহলে এইটা খুবটা কি আর ভালোটা কি? যখন কোনো গুণ, গুণ বোঝাবে, ঠিক আছে, যখন কোনো গুণ বোঝাবে, শুধু গুণ বোঝাবে না, এই গুণটা কোনো বিশেষ্য পদকে কোয়ালিফাই করবে, অর্থাৎ বিশেষায়িত করবে। কে ভালো খেলে? না রাম ভালো খেলে। তাহলে ভালোটা কাকে কোয়ালিফাই করছে? এই রামকে। রামের দোষ গুণ বিচার করছে। রামের একটা ভালো গুণ আছে, সে ভালো খেলে। তাহলে রামের এটা হচ্ছে একটা গুণের পরিচয়, এটা হচ্ছে একটা গুণ। বুঝা গেল? তাহলে এইটা একটা গুণ। তাহলে যে শব্দটা কোনো বিশেষ্য পদের দোষ গুণ বিচার করবে, ঠিক আছে, উচ্চতা, দৈর্ঘ্য, মাপা, এইসব বস্তুগুলো দিয়ে বিচার করবে, তখন এই শব্দটা হয়ে যাবে বিশেষণ পদ। এই শব্দটা হয়ে যাবে বিশেষণ পদ। তাহলে বিশেষণ পদ কিভাবে চিনবো? না কোনো বিশেষ্য পদের দোষ গুণ অবস্থা পরিমাণ বোঝায়। এটা তো গুণের গেল। যদি বলি খারাপ খেলে, তাহলে তো এটা একটা তো দোষের ব্যাপার হয়ে গেল, আরে বাজে খেলে ছেলেটা, কেন ওকে দলে নেওয়া হয়েছে, তাহলে এটা একটা দোষের ব্যাপার হয়ে গেল। রাম উচ্চতায় 5 ফুট, এটাও একটা গুণ। তাহলে দোষ গুণ অবস্থা পরিমাণ, তাহলে উচ্চতার পরিমাণটা কত? না 5 ফুট হলো। আবার দোকানে গিয়ে আমরা অনেক সময় বলি যে আমাকে 1 কেজি আটা দিন, বা 1 কেজি নুন দিন। এই যে কেজি, যে পরিমাণটা 1 কেজি, পরিমাণটা কত? দোষ গুণ অবস্থা পরিমাণ, এই পরিমাণটাও হচ্ছে গুণ, পরিমাণটাও হচ্ছে বিশেষণ পদ। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই বিশেষণ পদ গেল। এই যে ভালো, তাহলে খুবটা কি? এই খুবটা আবার কাকে বিশেষায়িত করছে? না এই বিশেষণটাকে। ভালোটা শুধু এমনি এমনি ভালো নয়, খুব ভালো।
মানে আরেকটু বেশি ভালো। তাহলে ভালোটাকে আরেকটু বেশি ভালো করার জন্য এই খুবটাকে ব্যবহার করা হয়েছে। তাহলে এই খুবটাও কিন্তু বিশেষণ, খুবটাও বিশেষণ, কিন্তু এর একটা নাম আছে। এইটা হচ্ছে এই বিশেষণের বিশেষণ, মানে এই বিশেষণ পদটাকে এই খুব দিয়ে বিশেষায়িত করা হচ্ছে, ওই জন্য এটাকে বিশেষণের বিশেষণ বলে। এই বিশেষণের বিশেষণ আবার তিন রকম হতে পারে। একটা হচ্ছে বিশেষের বিশেষণ, আর একটা হচ্ছে ক্রিয়া বিশেষণ, আর একটা হচ্ছে বিশেষণের বিশেষণ। এই তিন প্রকার ভাবে বিশেষণ পদ হতে পারে, সেটা আমি পরে আলোচনা করব। আচ্ছা, এই যে খেলে, এই খেলেটা কি? খেলেটা হচ্ছে আমাদের যে পদগুলো দিয়ে বা যে শব্দগুলো দিয়ে কোনো কিছু কাজ করা বোঝাচ্ছে। ছেলেটি বসে আছে, বসে থাকাটা একটা কাজ। ছেলেটি ভাত খাচ্ছে, ভাত খাওয়াটা একটা কাজ। ছেলেটি হাসছে, হাসাটা একটা কাজ। তাহলে এই যে খেলছে, হাসছে, ঘুমাচ্ছে, বসে আছে, এই যে কাজ করা বোঝাচ্ছে যে শব্দগুলো দিয়ে, হাসা, খেলা, কাঁদা, ঘুমানো, এগুলো সব হচ্ছে কাজ। তাহলে যে শব্দ দিয়ে কাজ করা বোঝায় সেইটাই হচ্ছে কি? ক্রিয়াপদ। সেইটাই হচ্ছে ক্রিয়াপদ। ক্লিয়ার আছে? এবারে দেখো, এখানে দুটো জিনিস নেই। এখানে তাহলে আমরা এই পাঁচটা সব পদের পরিচয় পেয়ে গেলাম। এই বিশেষ, বিশেষণ আর ক্রিয়া। তাহলে সর্বনাম আর অব্যয় নেই। দেখো এখানে একটা শব্দ, সে যা ভালো খেলে কি আর বলবে। সে যা ভালো খেলে কি আর বলবে, মানে এখানে এতই ভালো খেলে তার সম্বন্ধে মানে বলাটা হচ্ছে ছোট হয়ে যাবে, ছোট পড়ে যাবে, কম হয়ে যাবে, প্রশংসা করাটা খুব কম হয়ে যাবে। সেই জন্য তার তুলনা নেই। তাহলে এই যে সে মানে কি? এখানে রামের কথাই ধরে নিই। তাহলে রামের বদলে আমি সে লিখলাম, রামের বদলে আমি সে লিখলাম। তাহলে যা বিশেষ্যর, এটা বিশেষ্য পদ, তাহলে বিশেষ্যের পরিবর্তে যে শব্দটাকে আমরা ব্যবহার করি সেইটাই হচ্ছে সর্বনাম। সর্বনাম কথা মানে খুব সহজভাবে মনে রাখার জন্য, সর্বনাম, সর্ব মানে হচ্ছে সমস্ত, আর নাম মানে হচ্ছে নাম। তাহলে সমস্ত নামের পরিবর্তে যে বসে তাকেই বলা হচ্ছে সর্বনাম। এই যেমন সে, তিনি, তাহারা, আমরা, আমাদের, এইগুলো হচ্ছে সব সর্বনাম। কি আর বলবো, এই যে আর, এইগুলো হচ্ছে এর নিজস্ব আলাদা কোনো অর্থ নেই, কিন্তু বাক্যের মধ্যে বসে, বাক্যের মধ্যে বসে বাক্যটার একটা সৌন্দর্য বৃদ্ধি করছে, বা অন্যান্য পদগুলোর সঙ্গে একটা সম্পর্ক স্থাপনের জন্য এই যে কি আর, এই কথাটা খুব বেশ মানাচ্ছে, এই কাজটা তিনি করছেন। মানে তুমি তো দেখতে সুন্দরী, সুন্দর, তাহলে আরেকটু যদি ফেস পাউডার বা অন্যান্য ক্রিম মেখে আরেকটু সুন্দর হয়ে যাও, তাহলে ক্ষতি কী? সেইটা হচ্ছে অভ্যাস। এমনি এমনি প্যাকেটে ক্রিম পড়ে থাকলে তার সৌন্দর্য বৃদ্ধি হয় না। সে যখন মুখে এসে লেগে যায়, বা পাউডারটা যখন মুখে এসে লেগে যায়, যখন তুলি দিয়ে ব্রাশ করে রং করা হয়, তখন তার সৌন্দর্যটা বৃদ্ধি হয়। এমনি এমনি তার কোনো সৌন্দর্য নেই বা অর্থও নেই। ঠিক আছে? ঠিক সেই রকম এই যে কি আর, এই কথাটা হচ্ছে বাক্যের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করছে, সৌন্দর্য বৃদ্ধি করছে, বা মানাচ্ছে এই বাক্যটার সঙ্গে এই কথা। ঠিক আছে? সেই জন্য এটাকে বলা হচ্ছে অব্যয়, যার কোনো ব্যয় নেই। এই শব্দগুলোকে ভাঙা যায় না। ঠিক আছে? এইবার দেখো পদ, তাহলে আমরা কি কি পেলাম? একটা হচ্ছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। পাঁচটা হচ্ছে পদ। পদ কয়টা? না পাঁচটা। তোমরা মনে রাখার জন্য এই রিদিমটা যেটা আমি বলে দিচ্ছি সেইটা মনে রাখো। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। ঠিক আছে? তো আজকে এইটুকুই থাক। পদের পরিচিতিটা নিশ্চয়ই পেয়েছো। যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানিও। এই পাঠশালা পেজটা, পাঠশালা ফেসবুক পেজটা তোমরা রিলেটিভ বা বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে পারো, কারণ তুমি যতটুকু উপকৃত হচ্ছ তারাও যাতে একটুখানি উপকৃত হয় বা তারাও যাতে একটু শেখে, সেটা অবশ্যই করো। এইটুকুই। এই পদ নিয়ে বিস্তারিত আলোচনা আছে, আমি ধীরে ধীরে আসবো। আজকে এইটুকুই থাক। চলো, ভালো থেকো সবাই। থ্যাংক ইউ।